আমাদের আজকের ড্রামার নায়িকা হচ্ছে শাওয়েন, যে কিনা মানসিকভাবে অসুস্থ। মানে ও দেখতে বড় হলেও ওর মস্তিষ্ক ছিল একটা 7 বছরের ছোট শিশুর মতো। ভুল বোঝাবুঝির কারণে খুবই ধনী এবং প্রভাবশালী পরিবারের ছেলে পিনচিনের সাথে ওর বিয়ে হয়ে যায়। তো ওদের মধ্যে কি ভুল বোঝাবুঝির কারণে বিয়েটা হলো সেটা দেখানোর জন্যই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। শাওয়েন নিজের ফিয়ন্সে ফুমোর জন্য নিজের হাতে একটা টোকেন সেলাই করে সেটা দিতে যাচ্ছিল। তবে ফুমো ওকে দেখে ভীষণ বিরক্ত হয়ে যায় আর ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আমার কাছ থেকে দূরে গিয়ে কোথাও লুকিয়ে থাকো। আসলে ফুমো সরকারি চাকরি পেয়ে বড় একজন অফিসার হয়েছে। ওর ভবিষ্যৎ এখন খুবই ভালো। মূলত ফুমোর সাথে আজ পিংচিন দেখা করতে এসেছে। পিংচিন ছিল অনেক বড় মাপের একজন লোক। মূলত পিংচিং এর সাহায্যেই ও এত বড় চাকরিটা পেয়েছে। তবে ফুমো আবার শাওয়েন যেহেতু পাগল ছিল তাই সবার সামনে ওকে নিয়ে যেতে লজ্জা পায়। এই কারণে ওকে লুকিয়ে ফেলেছে। শাওয়েন এতে খুবই কষ্ট পায় এবং ভাবতে থাকে, আমার ফিয়ন্সে একটু পচা, ও সবসময় আমাকে ইগনোর করে এবং আমাকে পাগল বলেও ডাকে। ফুমো পিংচিনকে ভেতরে নিয়ে যায়। আসলে পিংচিন হচ্ছে এই শহরের মেয়র আর ফুমোকে অনেক দূরে একটা শহরে ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর কিছুদিন পরেই ফুমো সেই শহরে চলে যাবে। পিংচিন ওকে জিজ্ঞেস করে, শুনলাম তোমার নাকি একজন ফিয়ন্সেও আছে, তো তুমি তো নতুন বাড়িতে শিফট করছো, তাকে কি সাথে নিয়ে যাবে না? ফুমো বলে, সে তো বাইরে গেলেই হারিয়ে যায়, সাথে নিলে শুধু ঝামেলাই বাড়বে, তাই তাকে আমি নেব না। বাইরে দাঁড়িয়ে শাওয়েন সব শুনে ফেলে। ও মনে মনে ভাবে, ফুমো কি আমাকে ঝামেলা মনে করে? আমি আগে গিয়েই ওর নতুন বাড়িতে অপেক্ষা করব। ও তো ওখানে আমাকে দেখলে অবাকই হয়ে যাবে, সাথে খুশিও হবে। এই ভেবে ও বাড়ি থেকে বের হয়। তবে পথে এক ব্রাইডের সাথে ওর দেখা হয়ে যায়। ব্রাইডটা বসে বসে কান্না করছিল। এতে ও ব্রাইডকে জিজ্ঞেস করে, তোমার তো আজ খুশি থাকার কথা, মা বলেছে বিয়ের দিন মেয়েরা খুশি থাকে, তাহলে তুমি কেন কান্না করছো? উত্তরে মেয়েটি বলে, নতুন অফিসার মিস্টার শোয়ের আজকে বিয়ে হওয়ার কথা ছিল, তবে তার ফিয়ন্সে নাকি পালিয়ে গেছে। এবার যেহেতু পিংচিং এবং ফুমো ভাই ভাই ছিল তাই ওদের সারনেমও কিন্তু একই ছিল, মানে মিস্টার শু। তবে শাওয়েন তো এত কিছু বুঝতো না। ও যেই শুনেছে সারনেম মিস্টার শু, ও বুঝে নেয় যে এখানে ফুমোর কথা হচ্ছে। আরও তো জানে যে ফুমোর ফিয়ন্সেও নিজেই। এখানে অতীতে কি হয়েছিল সেটাই দেখানো হয়। ছোটবেলায় ফুমোকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল, তবে ফুমোকে বাঁচাতে শাওয়েন সেই বিষ নিজের শরীরে নিয়ে নেয়। এরপরেই ওর বুদ্ধি 7 বছরের বাচ্চার মতো আটকে যায়। তখন ফুমোকে কথা দিয়েছিল, আমি সারা জীবন তোমাকে রক্ষা করব। সিন এবার বর্তমানে ফিরে আসে। শাওয়েন ওই মেয়েটিকে বলে, তুমি ভুল বুঝছো, ফুমোর ফিয়ন্সে পালায়নি, সে আগে গিয়ে অপেক্ষা করার জন্য বের হয়েছিল, আর ওর ফিয়ন্সে হলাম আমি নিজেই। এইটা শুনে মেয়েটি তো খুশি হয়ে যায় এবং শাওয়েনের সাথে পোশাক বদলে নেয়, কারণ ও এই বিয়েটা করতে চায় না। এরপর শাওয়েনকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়। ঘোমটা পরে হাঁটতে গিয়ে হোঁচট খেলে পিনচিন ওকে ধরে ফেলে। শাওয়েন ভাবে, ফুমোর হাত তো এত বড় ছিল না, তবে হয়তো এখনও বড় হয়ে গেছে। ও আর কিছু না ভেবে পিনচিনের সাথে বিয়ের মণ্ডপে চলে যায়। এদিকে ফুমোর লোক এসে খবর দেয়, আপনার ফিয়ন্সেকে কোথাও পাওয়া যাচ্ছে না। তবে ফুমো এতে কোনো গুরুত্বই দেয় না আর বলে, এখন শোনার সময় নেই, পিংচিনের বিয়েতে শুভেচ্ছা জানাতে যাচ্ছি। সবাই পিংচিন এবং শাওয়েনকে শুভেচ্ছা জানায়। সবাই ভাবে নতুন বউয়ের নিশ্চয়ই কত গুণ। বিয়ের পরে যখন নতুন বর কনের মুখ দেখবে তখনই খবর আসে যে সাগরের ডাকাতরা আক্রমণ করেছে, মানে জলদস্যুরা আক্রমণ করেছে। পিংচিনকে এখনই যেতে হবে। শাওয়েন বলে, সমস্যা নেই, ডাকাত তাড়াতে আগে যান, আমি অপেক্ষা করব। পিংচিন ভাবে ধনী ঘরের মেয়ে হলেও মেয়েটা খুব ভালো। পিংচিন দাসীদেরকে বলে নতুন ব্রাইডের খেয়াল রাখতে। এদিকে ফুমো জানতে পারে শাওয়েন সত্যিই হারিয়ে গেছে। ও এতে বিরক্ত হয়ে বলে, বাইরের কষ্ট টের পেয়ে কুকুরের মতো একা একাই ফিরে আসবে, ওকে খোঁজার কোনো দরকার নেই। কিন্তু শাওয়েনের কোনো কষ্টই হচ্ছিল না। ও টেবিলে অনেক রকমের খাবার দেখে বলে, এত খাবার একা খাবো না, আপনারা সবাই একসাথে বসুন। ও কাজের লোকজনকে নিয়ে একসাথেই খেতে বসে পড়ে। তারা অবাক হয়ে ভাবে, শুনেছিলাম ধনী বাড়ির এই মেয়েটা খুবই কড়া, কিন্তু ইনি তো খুবই ভালো এবং মিষ্টি। শাওয়েন জানতে পারে ওর বর নাকি পাশের রুমে একা একা বসে আছে। এতেও মনে করে ফুমো হয়তো ওর উপরে রাগ করেছে, যার কারণে ও একটা ঘুড়ি নিয়ে ফুমোর রাগ ভাঙাতে যায়।
মূলত ও এখনও জানে না ওর বিয়ে ফুমোর সাথে নয়, বরং অন্য একজনের সাথে হয়েছে। শাওহেন সেই রুমের বাইরে ঘুড়ি উড়িয়ে বলে, আপনি বাইরে বেরিয়ে আসুন, আমার মনে হচ্ছে আপনি বোর হচ্ছেন, তাই আপনার জন্য ঘুড়ি নিয়ে এসেছি। তো ওর এই সরলতা দেখে পিনচিন ঘরের ভেতর থেকে অবাক হয়ে যায়, মানে জানালা দিয়ে দেখছিল আর কি, আর ওর প্রেমে পড়ে যায়। তবে ওর মনে একটু একটু সন্দেহ হচ্ছিল যে এটাই কি সেই মেয়ে যার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল। পিনচিন ঘর থেকেই জিজ্ঞেস করে, তোমার কি চাই, দামি জামা নাকি গয়না? শাওয়েন বলে, ওই সব কিছুই চাই না, ওগুলোর অনেক বেশি দাম। একটা বড় গাছ আর একটা দোলনা বানিয়ে দিলে আমি দোল খাবো। পরক্ষণে ও মুখ চেপে ধরে বলে, সর্বনাশ, এ আমি কি বলে ফেললাম, ফুমো তো এবার আমার উপরে অনেক বেশি রাগ করবে। মূলত আগে শাওয়েন দোলনায় দোল খেলে ফুমো খুবই রেগে গিয়ে কুড়াল দিয়ে দোলনা কেটে ফেলেছিল আর বলেছিল সবাই তোমাকে পাগল ভাবে, আর এরকম বাচ্চামো করলে আরও বেশি পাগল ভাববে। শাওয়েন কেঁদে ক্ষমা চাওয়ার পরও ফুমো ওর কথা শোনে না, কিন্তু পিনচিন বলে, আমি তোমার জন্য গাছ লাগাবো আর নিজ হাতে দোলনা বানিয়ে দেব। শাওয়েন এটা শুনে খুবই খুশি হয়ে ভাবে, ফুমো সত্যিই বদলে গেছে, আমার কথাও মন দিয়ে শুনছে। এদিকে ফুমো নিজের ছোটবেলার পুরনো বাক্স খুলে দেখে শাওয়েনের বানানো খেলনা পুতুলটি রাখা আছে। শাওয়েন ওকে বলেছিল, মন খারাপ হলে কাঁদতে পারো, কাঁদলে কোনো দোষ নেই। ফুমো নিজের ভুল বুঝতে পারে যে ও সত্যি শাওয়েনকে ভালোবাসে, তবে মাঝখানে ও শাওয়েনকে অনেক কষ্ট দিয়েছে। আসলে ও শাওয়েনকে ভালোবাসতো ঠিকই, কিন্তু শিক্ষিত এবং অনেক গুণী আর বড় মাপের মেয়েদের সাথে মেশার পর থেকে ও শাওয়েনকে অবহেলা করতে শুরু করেছিল। ফুমো আক্ষেপ করে বলে, একমাত্র শাওয়েনের সামনেই আমি নিজের মতো থাকতে পারি, ওকে জলদি খুঁজে বের করো, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। পরের দিন পিনচিনের কাজ শেষ হলে ও নিজ হাতে শাওয়েনের জন্য সুন্দর দোলনা বানিয়ে রেখে যায়। সকালে উঠে শাওয়েন দোলনা দেখে খুবই খুশি হয়ে যায়। ফুমো এর পর নতুন বউ দেখার জন্য পিনচিনের বাড়িতে বেড়াতে আসে। পিনচিন ওকে বলে, আমি বউকে না দেখেই বিয়ে করেছিলাম, কিন্তু আমার বউ এত ভালো মনের মানুষ, তার সাথে থাকলে খুবই শান্তি পাই। ফুমো বলে, তাহলে তো আপনি একটা রত্ন পেয়েছেন, আমাকেও একটু দেখা করান তার সাথে। পিনচিন দূর থেকে দোলনায় দুলতে থাকা শাওয়েনকে দেখায়। ফুমো ভাবে এমন হাসি আর দোল খাওয়া তো শাওয়েন ছাড়া আর কেউই করে না, কিন্তু সেই বাড়িতে আসবে কেন? ও আর কিছু না ভেবে সেখান থেকে চলে যায়। চিন এবং ফুমো একসাথে বসে ওয়াইন খাচ্ছিল। শাওয়েন এসে পিনচিনকে জড়িয়ে ধরে একটা খেলনা পুতুল দিয়ে বলে, এটা কেমন হয়েছে? পিনচিন আদর করে বলে, তোমার চেয়ে সুন্দর নয়। তারপর পিনচিন বলে, পরিচয় করিয়ে দিই, ইনি আমার স্ত্রী। ফুমো পেছনে ফিরে শাওয়েনকে দেখে চমকে ওঠে। তবে পরক্ষণেই আমরা বুঝতে পারি যে ফুমো এতক্ষণ মদ খেয়ে সব কিছু স্বপ্নে দেখছিল। স্বপ্নের ধাক্কায় ওর ঘুম ভেঙে যায়। মূলত আজ যখন ওই মেয়েটাকে দোলনায় দোল খেতে দেখলো, তখন থেকে ওর সন্দেহ হচ্ছে যে ওটাই শাওয়েন না তো। এরপর দেখা যায় রাতে শাওয়েন ঘুমাচ্ছিল, তখন পিনচিন ওর পাশে এসে বসলে ওর ঘুম ভেঙে যায়। শাওয়েন প্রথমে অবাক হলেও এটা পরে বুঝতে পারে যে ওর বিয়ে ফুমোর সাথে নয়, বরং পিনচিনের সাথে হয়েছে। যেহেতু ওর মাথায় তেমন একটা বুদ্ধি নেই, তাই ও এটা নিয়ে বেশি একটা মাথা ঘামায় না। তবে পিনচিন তো জানতো যে শাওয়েন অনেক বেশি ভালোবাসে ফুমোকে, তাই ও শাওয়েনকে জোর করে নিজের কাছে রাখতে চায় না, আর বলে, যেহেতু আমরা কেউই এই বিয়েটা করতে চাইনি, তাই আমি তোমাকে সাহায্য করব। আমি সবাইকে বলবো যে আমার বউ পছন্দ হয়নি, তাই আমি তাকে পাঠিয়ে দিয়েছি, এতে তোমার মান সম্মানও বাঁচবে। ফুমো যেহেতু অনেক দূরে চলে গেছে, তাই পিনচিন চিঠি লিখে ওকে পাঠায়, তবে চিঠি পৌঁছাতে 1 মাস সময় লাগবে। পিনচিন শাওয়েনকে বাপের বাড়ি পাঠাতে চাইলে জানা যায় শাওয়েন প্রতিবন্ধী হয়ে যাওয়ার পর থেকে ওর বাবা ওকে সুপরিবার মানে ফুমোর পরিবারের কাছে রেখে চলে গিয়েছিল। পিনচিন দর্জি ডেকে শাওয়েনের জন্য দামি জামা বানাতে বললে শাওয়েন একদম সাধারণ কাপড় বেছে নেয় এবং বলে, আমি নিজে এটা সেলাই করে নেব। পিনচিনের সার্ভেন্ট ওকে জিজ্ঞেস করে, আপনি কি ম্যাডামকে ধরে রাখতে চান না, কেন তাকে অন্যের হাতে তুলে দিচ্ছেন, সে তো আপনার বউ। পিনচিন বলে, ওর হাসি আমার মন কেড়ে নিয়েছে, কিন্তু ও ফুমোর কথা ভেবে হাসে, ও ফুমোকে ভালোবাসে। সত্যি বলতে ফুমোর উপরে আমারও অনেক জেলাসি ফিল হয়, তবে আমি জোর করে ওকে আটকে রাখতে চাই না। পরের দিন পিনচিনের গ্র্যান্ডমা বাড়িতে আসে। তিনি রেগেছিলেন, কারণ পিনচিন বড় অফিসার হতেই বউয়ের পরিবার হুট করে বিয়ে দিয়ে দিয়েছে। গ্র্যান্ডমা বলে, এরা টাকার লোভী, এদের সাথে সম্পর্ক ভেঙে দাও। পিনচিন বোঝায় সে খুবই সরল মনের একটা মেয়ে, কিন্তু কাজের কথার মাঝেই পিনচিনকে জরুরি কাজের বাইরে যেতে হয়। তখন হিংসুটে একটি কাজের মেয়ে
গ্র্যান্ডমার কান ভাঙায় আর বলে মেয়েটি এই বাড়িতে বিয়ে হয়ে আসতে না আসতেই বাগান সাজানোর বাহানা করেছে, নিজেকে কর্ত্রী ভাবছে, লর্ড পিঞ্চিনকে নিজের হাতের মুঠোয় নাচাচ্ছে। দেখুন না একদিনে সেই বাগানে কত টাকা খরচ করে দিয়েছে। গ্র্যান্ডমার রেগে শাওয়েনের ঘরে গিয়ে দেখে যে শাওয়েন তো সেলাইয়ের কাজ করছে। গ্র্যান্ডমা রেগে বলে, এত দামি কাপড়ে জামা বানাচ্ছ, তুমি কি আমার নাতির সব টাকা খরচ করে দিতে চাও? শাওয়েন সহজভাবে বলে, এটা আমার জন্য নয়, এটা পিঞ্চিনের জন্য। পিঞ্চিনের জামা ছিঁড়ে গিয়েছিল তাই ওনার জন্য বানাচ্ছি। গ্র্যান্ডমার মন তো এতে গলে যায়। তিনি বলে, ও আচ্ছা, পিঞ্চিনের জন্য বানাচ্ছ? তো তিনি মনে মনে ভাবে মেয়েটি তো বেশ ভালোই। পরক্ষণে গ্র্যান্ডমা জিজ্ঞেস করে, তাহলে বাগান সাজাতে গেলে কেন? কত খরচ হয়েছে জানো? শাওয়েন অবাক হয়ে বলে, একটা দোলনা বসাতে কি অনেক খরচ হয়? গ্র্যান্ডমা এই কথা শুনে তো অবাক হয়ে যায় যে মেয়েটি এতক্ষণ শুধু একটা দোলনার কথা বলছিল, আর তিনি তো ভেবেছিলেন যে এই মেয়েটি বাগান সাজাতে অনেক দামি দামি জিনিস নিয়েছে। সবকিছু পরিষ্কার হওয়ার পরে পিঞ্চিনের গ্র্যান্ডমা বুঝতে পারে তিনি মেয়েটির বিষয়ে ভুল বুঝেছেন। তাই তিনি তাকে বুঝিয়ে বলে, পিঞ্চিন তোমার স্বামী হয়, তাই তাকে লর্ড বলে ডাকবে না, বরং ওর নাম ধরেই ডাকবে। পরের সিনে দেখা যায় পিঞ্চিন অনেক দুশ্চিন্তা নিয়ে শাওয়েনের কাছে ফিরে আসে। শাওয়েন ওকেও বলে, আমি গ্র্যান্ডমাকে দোল খাইয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু উনি রেগে চলে গেছেন। আমি কি কোনো ভুল করেছি? পিঞ্চিন হেসে ওকে সান্ত্বনা দিয়ে বলে, একদমই না, সবাই তোমাকে ভালোবাসবে, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। মূলত তার বয়স হয়েছে, এজন্য তিনি দোল খেতে চায়নি। তারপর দুজন মিলে উঠোনে বসে আনন্দের দোল খেতে শুরু করে। অন্যদিকে গ্র্যান্ডমা সেই শয়তান কাজের মেয়েটিকে ডেকে বকা দেয়। তোমার বানোয়াট কথার জন্য আমি কত লজ্জিত হলাম জানো? তুমি মেয়েটির নামে বানিয়ে এত মিথ্যা কথা কেন বলতে গেলে? তুমি মেয়েটির নামে বানিয়ে এত মিথ্যা কথা কেন বললে যে সে বাগানে অনেক বেশি খরচ করেছে? ও তো শুধু একটা দোলনা কিনেছে। কাজের মেয়েটি এতে অজুহাত দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই শাওয়েন হাতে সেলাই করা কাপড় নিয়ে গ্র্যান্ডমার ঘরে আসে। শাওয়েন গ্র্যান্ডমাকে বলে, আপনার হাত দুটো খুবই ঠান্ডা ছিল, তাই এই হাত মোজা বানিয়ে এনেছি, এগুলো পরলে হাত গরম থাকবে। শাওয়েন সারা রাত জেগে এই কাপড় সেলাই করেছে শুনে গ্র্যান্ডমার মন তো গলে যায়। তিনি অনুতপ্ত হয়ে বলে, তুমিও তো সারা রাত ঘুমাওনি, আগে নিজের খেয়াল রাখা উচিত ছিল। এরপর তিনি ভালোবেসে শাওয়েনের গায়ের মাপ নেয় এবং ওর পছন্দের মতো রঙের নতুন জামা বানাতে দেয়। ছোটবেলায় বাবা মা ফেলে যাওয়ার পর থেকে কেউ কখনো শাওয়েনের পছন্দের কথা জানতে চায়নি, তাই গ্র্যান্ডমার এই আদরে ও খুবই ইমোশনাল হয়ে পড়ে। পিঞ্চিন এসে শাওয়েনকে আবারও গ্র্যান্ডমার কাছে দেখে একটু চিন্তিত হয়। তখন গ্র্যান্ডমা বলে, এটা মেয়েদের ব্যাপার, তুমি নাক গলিও না, তুমি সারাদিন কাজে ব্যস্ত থাকো, কিন্তু মেয়েটি তোমার এত যত্ন নেয়, এমন একটা বউ পেয়েছো বলে তোমার খুশি হওয়া উচিত। এরপর গ্র্যান্ডমার বানিয়ে দেওয়া নতুন সুন্দর পোশাক পরে শাওয়েন সামনে এলে পিঞ্চিন এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে, কিন্তু পরক্ষণেই ও চোখ সরিয়ে নেয়, কারণ শাওয়েনকে তো ফুমোর কাছে ফেরত দিতে চলেছে। পিঞ্চিন মনে মনে ভাবে, ও তো সত্যি সত্যি আমার স্ত্রী নয়, তাই এভাবে তাকিয়ে থাকাটা ঠিক হচ্ছে না। রাতে খাবারের টেবিলে পিঞ্চিন নিজের হাত দিয়ে খাবারের অতিরিক্ত মশলা বেছে শাওয়েনকে খেতে দেয়, কারণ শাওয়েন এত মশলা খেতে পারে না। শাওয়েন মনে মনে খুবই খুশি হয়ে ভাবে, এখানে সবাই আমাকে এত ভালোবাসে, কেউ আমাকে বোঝা মনে করে না, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। পরদিন উৎসবের মেলা দেখতে যাওয়ার কথা হলে শাওয়েন যেতে রাজি হয় না, আর বলে, ফুমো বলেছিল আমি বাইরে গেলে হারিয়ে যাই, তাই ঘরে বসে থাকাই ভালো। মূলত অতীতে ফুমো ওকে বাইরে যাওয়ার জন্য খুবই বকা দিয়েছিল, আর ওকে কোথাও ঘুরতেও নিয়ে যেত না। কিন্তু গ্র্যান্ডমা দুজনের হাত এক করে দিয়ে বলে, শাওয়েনকে শক্ত করে ধরে রাখবে, ওর একটা চুলও যদি নষ্ট হয় তবে আমি তোমাকে ছাড়বো না। মেলায় ওদের সাথে করে ওরা সেই কাজের মেয়েকেও নিয়ে যায়। শাওয়েন এখানে সবার জন্যই উপহার কেনে, কিন্তু নিজের জন্য কিছুই কেনে না। পিঞ্চিন এটা দেখে ওকে খাবারের দোকানে নিয়ে যায়, তবে ওকে এভাবে বাচ্চাদের মতো খাবার খেতে দেখে সেই হিংসুটে কাজের মেয়েটি শাওয়েনকে নিয়ে বাজে মন্তব্য করে। এই বোকা মেয়েটার সাথে আমাদের বাড়ির স্ট্যাটাসের কোনো মিলই নেই। পিঞ্চিন এটা শুনে রেগে গিয়ে ওকে ধমক দিয়ে বলে, শাওয়েন আমার বাড়িতে সুখে থাকবে, এরপর থেকে ওর নামে কোনো বাজে কথা বললে এর ফল ভালো হবে না। এদিকে ফোমো নিজের বাড়িতে বসে পুরনো স্মৃতির কথা ভাবছিল। ও ভেবেছিল 16 বছর বয়সে শাওয়েনকে বিয়ে করবে, কিন্তু 16 বছর হওয়ার পরে ওর অহংকার বেড়ে গিয়েছিল, তাই ও শাওয়েনকে অবহেলা করেছিল। ফোমো এখন ভীষণভাবে অনুতপ্ত হয়। ও আদেশ দেয়, দ্রুত বিয়ের আয়োজন করো,
শাওয়েনকে খুঁজে পেলেই আমি ওকে বিয়ে করব। অন্যদিকে পিনচিন শাওয়েনকে একটা বিখ্যাত ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে জানায় বিষের প্রভাবে শাওয়েনের মাথায় ভীষণভাবে আঘাত লেগেছে 10 বছরেরও বেশি সময় আগে। এতদিন ধরে কেউ ওর চিকিৎসা করায়নি। তবে ডাক্তার আশ্বাস দিয়ে বলে সঠিক চিকিৎসা পেলে এবং শাওয়েন নিয়মিত হাত ও মাথার চর্চা যেমন লেখাপড়া করলে ও আস্তে আস্তে পুরো সুস্থ হয়ে যাবে। এতদিন পরে সুস্থ হওয়ার আশা পেয়ে শাওয়েন আনন্দে কেঁদে ফেলে। পিনচিন ওকে সান্ত্বনা দেয় এবং ওকে নিজ হাতে লিখতে ও পড়তে শেখাতে শুরু করে। একদিন শাওয়েন একা একা লেখা অভ্যাস করছিল। এমন সময় সেই কাজের মেয়েটি একজন মহিলাকে নিজের সঙ্গে করে নিয়ে আসে। মূলত মহিলাটির পরিবার এক গরিব মেয়েকে নির্যাতন করে পঙ্গু করে দিয়েছে। যেহেতু পিনচিন একজন মেয়র ছিল, তাই সেই মহিলা এখানে ওকে ঘুষ দিতে এসেছিল। অনেক টাকা এবং গয়না বের করে বলে এগুলো ঘুষ হিসেবে নিয়ে নাও এবং সিটি লর্ড পিনচিনকে বলো যাতে আমাদেরকে শাস্তি থেকে বাঁচিয়ে দেয়। লর্ড পিনচিন একমাত্র তোমার কথাই শুনবে। শাওয়েন বোকার মতো ভাবে আমি যদি এই গয়নাগুলো নিই তাহলে তো আমি অনেক কাগজ কলম কিনতে পারবো। তার উপরে সেই কাজের মেয়েটা শয়তানি করে বলে তুমি যদি এই টাকাগুলো নাও তাহলে তুমি অনেক বুদ্ধিমান হয়ে যাবে। তো শাওয়েনও বোকার মতো সেটাই বিশ্বাস করে নেয় এবং সেই ঘুষগুলো নিয়ে নেয়। মূলত এটি ওই কাজের মেয়েরই একটি চক্রান্ত ছিল শাওয়েনকে ফাঁসানোর জন্য। কাজের মেয়েটি সঙ্গে সঙ্গে পিনচিনের কাছে যায় এবং বানিয়ে বানিয়ে মিথ্যা বলে ম্যাডাম তো ঘুষের টাকা নিয়েছে, এতে আপনার নামও খারাপ হচ্ছে, আর হবেই বা না কেন, আপনি এই শহরের মেয়র আর তার স্ত্রী হয়ে কিনা সে একজন মহিলার কাছ থেকে ঘুষ নিচ্ছে। পিনচিন এটা শুনে শাওয়েনের কাছে ছুটে আসে, তবে শাওয়েন ওকে সব সত্যিটা বলে দেয়। শাওয়েন বলে আমি টাকাগুলো নেইনি, মেয়েটির কষ্টের কথা ভেবে আমি উল্টো ওই মহিলাকেই ধমক দিয়ে টাকা ফেরত দিয়ে তাড়িয়ে দিয়েছি, যেটা বাইরের সব সাধারণ মানুষও দেখেছে। সাধারণ মানুষেরা মেয়রের বউয়ের এরকম সততা দেখে ওর আরও প্রশংসা করতে থাকে। শাওয়েন পিনচিনকে বলে ওরা বলেছিল যে আমি টাকা নিলে নাকি বুদ্ধিমান হয়ে যাব, কিন্তু আমি চেষ্টা করেও বুদ্ধিমান হতে পারলাম না। পিনচিন ওকে জড়িয়ে ধরে বলে তুমি আগে থেকে অনেক বেশি বুদ্ধিমান, আর তাছাড়া বুদ্ধিমান হওয়া সবথেকে জরুরি নয়, সবথেকে জরুরি হলো ভালো মানুষ হওয়া। তুমি চিন্তা করো না, আমি সেই পঙ্গু মেয়েটিকে বিচার এনে দেব। এরপর পিনচিন সেই ষড়যন্ত্রকারী কাজের মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তবে পিনচিন মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল আর ভাবছিল কিছুদিন পরে তো শাওয়েন চলে যাবে, তখন এই ঘর আর বাগান তো শাওয়েনের মিষ্টি হাসি ছাড়া সব কিছুই কতটা ফাঁকা লাগবে। এমন সময় পিনচিনের লোক এসে খবর দেয় ফুমোর কাছে যে চিঠি পাঠানো হয়েছিল সেটা মাঝপথে বন্যায় নষ্ট হয়ে গেছে, ফলে চিঠিটা আর পৌঁছায়নি। পিনচিন মুখে কিছু না বললেও মনে মনে খুব খুশি হয় যে শাওয়েনকে এখনই চলে যেতে হচ্ছে না। শাওয়েনও মনে মনে খুবই খুশি হয় যে ও আরও কিছুদিন এখানে থাকতে পারবে। পরের দিন ডাক্তারের পরামর্শে শাওয়েন ও পিনচিন ঘোড়ায় করে ঘুরতে বের হয়। পথে ওরা জানতে পারে এক ধনী ব্যবসায়ী বেআইনিভাবে লবণের দাম অনেক বাড়িয়ে দিয়েছে এবং 2 মাস আগে নদী বাঁধ ভেঙে গ্রাম ভাসিয়ে দিয়েছিল। সেই অসৎ ব্যবসায়ী পিনচিনের বাড়িতে এসে হুমকি দিয়ে ঘুষ দিতে চায় যাতে পিনচিন তার অপরাধ চেপে যায়, কিন্তু সৎ অফিসার পিনচিন তা সোজা প্রত্যাখ্যান করে। লোকটা হুমকি দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরেই পিনচিন জানতে পারে ওর প্রিয় ঘোড়াটিকে কেউ বিষ খাইয়ে মেরে ফেলেছে। ঘোড়ার পিঠে লেখা ছিল এবার তো প্রিয় ঘোড়া মরেছে, পরের বার প্রিয় মানুষ মরবে। এসব দেখে গ্র্যান্ডমা পিনচিনকে ডেকে ওর বাবার ফিউনারেলের সামনে বসিয়ে জিজ্ঞেস করে তুমি কিসের মধ্যে জড়িয়েছো, সব সত্যি করে বলো। পিনচিন সব কিছু খুলে বললে গ্র্যান্ডমা তো কেঁদে ফেলে। তিনি বলে তোমার বাবাও এরকম অসৎ এক ব্যবসায়ীর বিচার করতে গিয়েই খুন হয়েছিল। আমার আর কোনো শহীদের দরকার নেই, আমি শুধু তোমাকে জীবিত দেখতে চাই। তুমি এই ঝামেলা থেকে দূরে সরে এসো। পিনচিন এতে রাজি হতে না চাইলে তিনি পিনচিনকে শাস্তিস্বরূপ হাঁটু গেড়ে বসে থাকতে বলে এবং নির্দেশ দেয় কেউ যেন পিনচিনকে খাবার এবং জল না দেয়। শাওয়েন লুকিয়ে পিনচিনের কাছে এসে ওকে সান্ত্বনা দিয়ে বলে আপনি অন্যায়ের প্রতিবাদ করে একদম সঠিক কাজ করেছেন, আমি আপনার পাশে আছি। তো পরদিন হয়ে যায়, তারপরও পিনচিন নিজের সিদ্ধান্তে অনড় থাকে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার কথা জানায়। এই কথা শুনে গ্র্যান্ডমা অনেক বেশি হতাশ হয়ে যায় এবং রেগে বলে নিজের জন্য শাওয়েনকে অন্তত বিপদে ফেলো না, ওকে ফুমোর কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। পিনচিন শাওয়েনকে নিরাপদে রাখতে চায়, তাই ও এতে রাজি হয়ে যায়।
পিনচিন শাওয়েনের সব কিছু গুছিয়ে দেয়, সময় মতো ওষুধ খাওয়ার নিয়ম ছবি এঁকে লিখে দেয় যে কোনটা রাতে খেতে হবে কোনটা সকালে। শাওয়েন তো কিছুই বোঝে না এবং হাসি মুখেই বিদায় নেয়। পিনচিনের গার্ডকে জিজ্ঞেস করে, আপনি তো ম্যাডামকে ভালোবাসেন, তবে তাকে দূরে কেন পাঠাচ্ছেন? আমরা কি এতই অক্ষম যে তাকে রক্ষা করতে পারবো না? পিনচিন বলে, আমি ওকে সবার চেয়ে বেশি ভালোবাসি আর সেজন্যই ওকে বিপদ থেকে দূরে সরিয়ে দিচ্ছি। ওর বেলায় আমি কোনো রিস্ক নিতে রাজি নই। কিন্তু শাওয়েন চলে যাওয়ার পরই একদল লোক এসে সরকারি আদেশ পড়ে শোনায় পিনচিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে, তাই তাকে তার মেয়র পদ থেকে বরখাস্ত করা হচ্ছে। তো এরপর আমরা রাজপ্রাসাদের সিন দেখতে পাই। পিনচিনের সাথে এরকম অন্যায় করায় যুবরাজ তো সহ্য করতে পারে না। যুবরাজ রাজার কাছে প্রশ্ন করে, পিনচিন যে একজন সৎ মানুষ তা তো আপনিও জানেন, তাহলে কেন তার সাথে এমনটা করলেন? রাজা উত্তর দেয়, শত্রুদের আসল রূপ বের করার জন্য এই নাটকটা আমি সাজিয়েছি, তুমি এত কিছু বুঝবে না। যুবরাজকে তিনি আদেশ দেয় ফুজৌতে গিয়ে লবণের ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে এবং পিনচিনকে নির্দোষ প্রমাণ করে রাজধানীতে ফিরিয়ে এনে বড় পদ দিতে। এদিকে পিনচিনের গার্ড তাকে পরামর্শ দেয় ফুমোকে খবর পাঠাতে, কিন্তু পিনচিন বারণ করে, কারণ শাওয়েন এখন ফুমোর কাছে যাচ্ছে। সে চাইছিল না শাওয়েন আবার ওই ঝামেলার মধ্যে পড়ুক। মূলত ও যদি এখন ফুমোর কাছে সাহায্য চায় তাহলে ফুমোও তো ওর সাথে জড়িয়ে পড়বে, আর তার সাথে শাওয়েনও আবার মাঝখানে চলে আসবে, তাই ও এটা চাচ্ছিল না। এদিকে শাওয়েন এক খাবারের দোকানে এলে জানতে পারে পিনচিনকে পদচ্যুত করা হয়েছে। ও বুঝতে পারে পিনচিন ওর কাছে মিথ্যা বলেছিল এবং ওকে এখানে পাঠিয়েছে। পিনচিনকে সাহায্য করতে ও ফুমোর ঘরের সামনে যায়। ফুমোর এক গার্ড ওকে বলে একজন মেয়ে এসেছে এবং সে বলছে সে নাকি এখানে পিনচিনের হয়ে তার কাছে সাহায্য চাইতে এসেছে। কিন্তু ফুমো ঝামেলা এড়াতে শাওয়েনের সাথে দেখা করতে অস্বীকার করে। আসলে ও তো জানতো না যে এই মেয়েটা আসলে শাওয়েন। তো এবার হতাশ হয়ে ফেরার সময় শাওয়েন সিঁড়ি থেকে পড়ে যেতে নেওয়া এক গর্ভবতী মেয়েকে বাঁচায়। ও জানতো না যে এই মেয়েটি ছিল এখানকার রাজকুমারী, মানে রাজ্যের রাজকুমারী। রাজকুমারী এখানে ওর পরিচয় জানতে চায় এবং বলে, তোমাকে আমি পুরস্কৃত করব, তুমি আমার সাথে চলো। শাওয়েন রাজকুমারীকে বলে, আমার দ্রুত পিনচিনের কাছে যেতে হবে, ও খুবই ভালো মানুষ, ওকে আমি একা ছাড়তে পারি না। শাওয়েন ঘোড়া ছুটিয়ে পিনচিনের কাছে ফিরে আসে এবং ওকে জড়িয়ে ধরে বলে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক তখনই শত্রু ব্যবসায়ী পিনচিনকে অপমান করার জন্য সেখানে আসে, কিন্তু রাজকুমারী এবং যুবরাজ সঠিক সময়ে এসে হাজির হয়। যুবরাজ পিনচিনকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে এবং সেই অসৎ ব্যবসায়ীকে জেলে পাঠায়, কারণ সে সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলেছে। রাজকুমারীর প্রাণ বাঁচানোর জন্য যুবরাজ শাওয়েনকে অনেক উপহার দেয় এবং সম্মানও জানায়। রাজকুমারী শাওয়েন এবং পিনচিনের বিষয়ে সবকিছু জানতে পেরে জিজ্ঞেস করে, তুমি তো এখন পিনচিনের কাছে ফিরে এলে, তুমি কি ওকে ভালোবেসে ফেলেছো? শাওয়েন মনে মনে ভাবে ও সত্যি পিনচিনকে ভালোবাসে। সব বিপদ কেটে গেছে, এমনকি বন্যার প্রকোপও চলে গেছে। চিঠির পিয়ন সুস্থ হয়ে আবারও ফিরে আসে। মূলত বন্যার কারণে যে চিঠিগুলো ভেসে গেছে সেই চিঠিগুলো সে আবারও সংগ্রহ করতে এসেছে। তো সেই বন্যায় ভেসে যাওয়া চিঠির মধ্যে ফুমোর জন্য পাঠানো সেই চিঠিটাও ছিল, তাই এখানে সে আবারও সেই চিঠিটা নিতে এসেছে। পিনচিনের শাওয়েনকে ছেড়ে দিতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু নিজের নীতির কথা ভেবে ও চিঠি লিখতে শুরু করে এবং সেটা পিয়নের কাছে দিয়ে দেয়। তবে শেষ মুহূর্তে পিনচিন সহ্য করতে না পেরে সেই পিয়নের পেছনে ছুটে গিয়ে চিঠিটা কেড়ে নিয়ে পুড়িয়ে ফেলে এবং বলে, আমি এতদিন নীতি মেনে চলেছি, কিন্তু এবার আর পারবো না। ফুমো, আমাকে ক্ষমা করে দিও, শাওয়েনকে আমি তোমাকে দেব না। পরের দিনও শাওয়েনের কাছে বাহানা দেয় এবং বলে যে তোমার যাত্রা পিছিয়ে গেছে, তাই এখন তুমি ফুমোর কাছে যেতে পারবে না। শাওয়েনও তো মনে মনে খুশি হয়, কারণ পিনচিনের সাথে থাকতে ওর খুবই ভালো লাগে। শাওয়েন তো এতে আনন্দে আত্মহারা হয়ে যায়। তো দুজনে খাবার খেতে বসে, তখনই সেখানে ফুমো আসতে থাকে, যেটা দেখে পিনচিন তো ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি শাওয়েনকে সেখান থেকে পাঠিয়ে দেয়। ফুমো সেখানে এসে নিজের কষ্টের কথা ওর সাথে শেয়ার করতে থাকে এবং একসাথে বসে ড্রিঙ্ক করতে থাকে। ও বলতে থাকে, শাওয়েন তো আমাকে ভালোবাসে, তাহলে ও কোথায় চলে গেল, আমাকে ছেড়েও কিভাবে যেতে পারলো? তখনই পিনচিন এবং পিনচিনের গার্ড দেখতে পায় যে শাওয়েন সেদিকেই আসছে। এতে তো দুজনেই ভয় পেয়ে যায়। এদিকে এ তো ড্রাঙ্ক অবস্থায় আজে বাজে বকেই চলেছিল। পিনচিন একটা বুদ্ধি করে ওর নাকে কিছু একটা ঢুকিয়ে দেয় এবং ও কাশতে কাশতে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় বমি করার জন্য।
আপাতত পিংচিন কোনো মতে ওর কাছ থেকে শাওয়েনকে লুকিয়ে ফেলল। পরের দিন পিংচিন শাওয়েনকে নিয়ে ঘুরতে যায় ও শাওয়েনকে নিজের হাতে বানানো একটি বিশেষ উপহার দেয় এবং বলে এটার অর্থ হলো সারা জীবন একসাথে থাকা। শাওয়েন বলে আমিও তোমার সাথে সারা জীবনই থাকতে চাই। ওরা দুজন জড়িয়ে ধরলে হঠাৎ ফুমো সেখানে হাজির হয়ে যায়। ফুমো এটা দেখে রেগে গিয়ে পিংচিনকে হুমকি দেয় আর বলে তুমি এতদিন আমার ফিয়ন্সেকে আটকে রেখেছো। তুমি তো একজন বড় অফিসার হয়ে কি করে অন্য একজনের ফিয়ন্সেকে জোর করে কেড়ে নিতে পারো? আমি তোমার নাম ধুলোয় মিশিয়ে দেব, পুরো শহর জানবে তুমি কেমন। পিংচিন ভয় না পেয়ে বলে তুমি যা খুশি তাই করো, আমি আমার ভালোবাসাকে রক্ষা করতে জানি। ফুমো তখন শাওয়েনকে কেঁদে কেঁদে বলে তুমি কি আমাদের 11 বছরের সম্পর্কের কথা ভুলে গেছো? আমি তো তোমাকে অনেক সুখে রেখেছিলাম, তোমাকে কি দেইনি বলো? আমাদের তো বিয়ে হওয়ার কথা ছিল, চলো আজই আমি তোমাকে বিয়ে করব। কিন্তু শাওয়েন গলার হারটি খুলে ফুমোর হাতে ফেরত দেয়, যেটা কিনা ফুমো ওকে দিয়েছিল। শাওয়েন বলে তুমি আমাকে ভালোবাসতে না, সবসময় বোকা আর পাগল বলে অপমান করতে। আমি না বুঝে সব কিছু সহ্য করতাম, কারণ আমার যাওয়ার কোনো জায়গা ছিল না। সেদিন যখন আমি ঘর থেকে বের হয়েছিলাম আমি ভেবেছিলাম তুমি আমাকে খুঁজতে আসবে, কিন্তু কেউ আমাকে খোঁজেনি। শুধু পিংচিনের কাছে এসে আমি সম্মান, ভালোবাসা আর নিজের মতো করে বাঁচার আনন্দ পেয়েছি। আমিও পিংচিনকে ভালোবাসি এবং ওর সাথেই থাকবো। ফুমো এতে লজ্জা পায়, কারণ ও যা বলেছে সব কিছু সত্যিই বলেছে। ফুমো লজ্জিত হয়ে জিজ্ঞেস করে তুমি যদি আমার জায়গায় থাকতে তবে কি তুমি একটা বোকা মানুষকে সারা জীবন ভালোবাসতে পারতে? কিন্তু এখন তো আমি নিজের ভুল বুঝতে পেরেছি। শাওয়েন স্পষ্ট গলায় বলে হ্যাঁ পারতাম, সারা জীবন পাশে থেকে তাকে সুস্থ করার চেষ্টা করতাম, ঠিক যেমনটা পিংচিন করেছে, কারণ ও সত্যিকারের আমাকে ভালোবাসে। এই বলে শাওয়েন পিংচিনের হাত ধরে সেখান থেকে চলে যায়। এরপর পিংচিন শাওয়েনের চিকিৎসা চালিয়ে যায়। কিছুদিন পরে ডাক্তার জানিয়ে দেয় শাওয়েন এখন সম্পূর্ণ সুস্থ। পিংচিন হেসে জিজ্ঞেস করে এখনও কি তুমি আমাকে আগের মতোই ভালোবাসো? এখন তো তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমান হয়ে গেছো। এটা বলেই পিংচিন ওকে বিয়ের জন্য প্রপোজ করে, কারণ আগের বার ওদের বিয়েটা তেমন একটা স্বাভাবিকভাবে হয়নি। এবার শাওয়েন নিজের হাতে বিয়ের সই করে। ওরা দুজনে নতুন করে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দুজনে একে অপরকে পেয়ে অনুধাবন করে যে জীবনের আসল সুখ কী। এভাবে দুজনের সুখে শান্তিতে কাটাতে শুরু করে এবং আমাদের এই ড্রামাটির সমাপ্তি ঘটে। তো এই মিষ্টি ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম নতুন নতুন ড্রামা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।